তুমি চুপ করে শুয়ে থাকো। এই বলে শ্বশুর মলম এনে মালিশ করে দিচ্ছিল। আমি তখনও গামছা পরে আছি। এরপর শ্বশুর একটা ভ্যাজলিনের কোমটো নিয়ে আসলো। আমি ইতস্তত হবার ভান করে বললাম, ইস, এ কি হলো? আমি হলাম হাসান। আমার স্ত্রী এখনো জীবিত। আমার একমাত্র ছেলে ফারুক বর্তমানে ইতালিতে কাজ করে। আমার ছেলের বিয়ে দিয়েছি 1 বছর হয়েছে। বৌমার নাম লিজা, বয়স 23 বছর। ছেলের সাথে বেশি দিন সংসার করতে পারেনি, কারণ বিয়ের 3 মাস পর ছেলের ভিসা হয় আর ইতালিতে পাড়ি জমায়। বৌমা আমাদের সাথেই থাকে। আমরা মিরপুর এলাকায় থাকি, 3 রুমের ফ্ল্যাট নিয়ে। বৌমা সবসময় বাসায় থাকলে শাড়ি না হলে ঢোলা টি-শার্ট আর প্লাজো পরে থাকে। এই বয়সেও আমি বেশ যুবক ধরনের। তবে আমার স্ত্রী অনেকটাই দুর্বল হয়ে গেছে, যে কারণে এখন আর আগের মতো কিছুই পারে না। এদিকে আমি কোথাও কি যে কিছু করব তা লোকলজ্জার ভয়ে আর হয়ে উঠছে না। মাঝে মাঝে সিনেমা দেখে নিজেকে সান্ত্বনা দিলাম। সময়ের সাথে সাথে বৌমার প্রতি কেমন যেন একটা টান অনুভব করতে থাকি। গোসলের সময় প্রায় দিনই লিজা বৌমাকে কল্পনা করি। মাঝে মাঝে খেয়াল করতাম লিজা লম্বায় 5 ফুট 3 ইঞ্চির মতো। গরমকালে ঢিলে ঢালা জামাকাপড় পরে। লিজা মোটামুটি ফর্সা। আমার স্ত্রীর আড়ালে আমি একটু একটু করে বৌমার কাছাকাছি থাকার চেষ্টা করতাম, কিন্তু বৌমা তেমন আগ্রহ দেখাচ্ছিল না। একদিন আমি আর আমার স্ত্রী বাইরে গিয়েছিলাম। বাসার নিচে এসে স্ত্রীকে বললাম, তুমি নিচে থাকো, আমি বাজারের ব্যাগটা তুলে দিয়ে আসছি। আমি তাড়াতাড়ি বাজার নিয়ে ওপরে উঠলাম। আমার কাছে চাবি ছিল, তাই দরজা খুলে বাসায় ঢুকলাম, কিন্তু বৌমাকে দেখতে পেলাম না। মনে মনে ভাবলাম, ওর তো এখন বাসায় থাকার কথা। বৌমার রুমের কাছাকাছি যেতেই ওর রুম থেকে কেমন জানি আওয়াজ পেলাম। রুমের দরজার কাছে গিয়ে দেখি দরজা একটু খোলা। সামান্য উকি দিতেই দেখি বৌমা সিনেমা দেখছে। বিছানার ওপর দেয়ালে হেলান দিয়ে বসা। ডান পাশে একটা শসা আর একটা ভ্যাজলিনের কৌটা। একটু পর সিনেমা দেখতে দেখতে কি যেন করতে শুরু করলো। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো। সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। বৌমার কার্যকলাপ দেখে আমার মনে আনন্দে ভরে গেল। সে কি শব্দ সারা ঘরে! আমি কোনোভাবেই নিজেকে সংযত করতে পারছিলাম না। ওদিকে আমার স্ত্রীর ওপরে উঠে আসছে আওয়াজ পাচ্ছি। তাই দ্রুত আমি বাসার থেকে বের হয় কলিং বেল দিলাম। একটু পর বৌমা দরজা খুলল। দেখলাম লিজা অনেকটাই ঘেমে গেছে আর মুখ একটু লাল হয়ে আছে। আমি আর ওর শাশুড়ি ঘরে ঢুকলাম। মনে মনে ভাবলাম, ইস, বেচারিকে ডিস্টার্ব করলাম। একটু পর জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বৌমা, তুমি কোনো কাজ করছিলে নাকি? বৌমা বলল, না বাবা, আসলে একটু গরম পড়েছে তো, তাই। আমি বললাম, কোনো সাহায্য লাগলে আমাকে বলো, আমি সবসময় আছি তোমার পাশে। এই বলে আমার ঘরে চলে গেলাম। ওরা দুজন রান্নাঘরের দিকে গেল। আমার তো মনে এখন অনেক আনন্দ হচ্ছে। কিভাবে কি করব তাই চিন্তা করছিলাম। পরের দিন সকালে উঠলাম। খবরের কাগজটা নিয়ে দেখি বৌমা রান্নাঘরে রুটি বানাচ্ছে। কেউ অফিসে যায় না, তাই কোনো তাড়াও নেই। আজকে বৌমা একটা গেরুয়া কালোর স্লিভলেস ব্লাউজে পরেছে, সাথে কালো রঙের শাড়ি। আমি রান্নাঘরে গেলাম, চোখ ছোট করে, যেন ও মনে করে যে চশমা না থাকায় আমি দেখতে পাচ্ছি না। রান্নাঘরে ঢুকে লিজার সাথে ধাক্কা লাগালো। ও হচকিয়ে পিছে তাকালো। আমি বললাম, রুকসানা, কি করছো তুমি? বৌমা কোনো মতে ঘুরে বলল, বাবা, আমি লিজা, এই তো রুটি বানাই, মা এখনো ঘুমাচ্ছেন। আমি বললাম, ও আচ্ছা, আমি ভাবলাম তোমার শাশুড়ি। আমার চশমাটা কোথায় আছে, একটু এনে দাও তো বৌমা। বৌমা বলল, চশমা তো আপনার গলায় ঝোলানো বাবা। আমি বললাম, হায় রে, দেখেছ, আর আমি সব জায়গায় খুঁজছি। চশমাটা পরে রান্নাঘর থেকে লিভিং রুমে টিভি ছেড়ে দিয়ে বৌমার কথা ভাবছি। নিজের মধ্যে কেমন যেন অনুভূতি কাজ করছিল। গোসল করার সময় বৌমার কথা কল্পনা করে কিছু স্যাম্পে ফেললাম। গোসল সেরে বের হয়ে একটা পরিকল্পনা মাথায় এলো। আমি বের হয়েই লিভিং রুমে সোফাতে বসলাম। এমনভাবে বসলাম যেন বৌমা সহজে জাদুর লাঠি খেয়াল করতে পারে। একটু পর লিভিং রুমে এসে খেয়াল করলো, কিন্তু না দেখার ভান করে চলে গেল। বিষয়টা আমার বেশ ভালো লাগছিল। একটু পর বৌমা বাথরুমে কাপড় ধুতে গেল। আমিও গেলাম পিছে পিছে। যাওয়ার আগে রুমে উঁকি দিয়ে দেখলাম রুকসানা রুমে শুয়ে আছে।
আমি একটা চেয়ার নিয়ে বাথরুমের দরজার সামনে বসলাম। বৌমা কাপড় ধুচ্ছে আর আমাকে দেখে বলল, বাবা, আপনি এইখানে কি করছেন? আমি বললাম, না, হয়েছে কি, তোমার সাথে তো কথা হয় না, তাই ভাবলাম একটু কথা বলি। আমার ছেলে কি তোমাকে ফোন দেয়, কথা হয়? বৌমা বলল, জি বাবা, হয়। ও নাকি ভালোই আছে, সামনের মাসে টাকা পাঠাবে। কথা শেষ হতেই আওয়াজ পেলাম রুকসানার রুম থেকে বেরোচ্ছে। তাই আমি উঠে বললাম, ঠিক আছে লিজা, পরে কথা হবে বলে উঠে গেলাম। বৌমা কাপড় কেচে গোসল করে নিল। এরপর আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। তখন বাজে 2টা কি 3টে। খাবার পর একটু ঘুমালাম। ঘুম ভাঙল 5টার দিকে। উঠে মুখ ধুয়ে দেখি বৌমা একটা কালো ম্যাক্সি পরে রান্নাঘরে কি যেন ভাজছে। এই সুযোগে আমি সকালের মতো চশমা খুলে রান্নাঘরে গেলাম। বাম হাত দিয়ে বাতাবি লেবু ধরে বললাম, কি ভাজছ রুকসানা? বৌমা একটু চমকে গিয়ে বলল, আমি লিজা বাবা, একটু পাকোড়া ভাজছি, শাশুড়িমা রুমে আছে। আমি বললাম, ও আচ্ছা, সরি, আসলে চশমা ছাড়া কিছুই বুঝতে পারি না। এই বলে আমি চলে এলাম রুমে। একটু পর ডাক দিল যে সব নাস্তা টেবিলে দেওয়া হয়েছে। আমি আর ওর শাশুড়ি গেলাম ডাইনিং টেবিলে। আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। এরপর আমি উঠে লিভিং রুমে গিয়ে টিভিটা ছাড়লাম আর বৌমাকে বললাম 1 কাপ চা দিতে। কিছুক্ষণ পর বৌমা চা নিয়ে আসলো। ভাবলাম এইবার জাদুর লাঠি আর আড়ালে রাখা যাবে না, সরাসরি দেখাতে হবে। লিজা যখনই চা দিতে এলো তখন ফ্যানের বাতাসে লুঙ্গি উড়ছিল। বৌমা আমার হাতে কাপ দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি তখন ইতস্তত হবার ভান করে বললাম, ইস, এ কি হলো? এমন পরিস্থিতিতে বৌমা একটু অস্বস্তিতে পড়ে গেল আর দ্রুত সেখান থেকে চলে গেল। একটু পর রান্নাঘরের দরজার পাশে বাড়িয়ে আমার দিকে উঁকি দিল আর একটা মোচকি হাসি দিয়ে চলে গেল। আমিও একটু অবাক হলাম ওর কাজ দেখে। মনে হয় সবুজ সংকেত পেয়েছি। পরের দিন সকালে উঠে দেখি ঘড়িতে 8:30 বাজছে। তাড়াতাড়ি মুখ ধুয়ে পেপার এনে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম বৌমা কালকের শাড়ি ব্লাউজ পরে আছে। আমি সোজা রান্নাঘরে ঢুকে বললাম, বৌমা, কি করছো? ও ঘুরে আঁচল দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে বলল, বাবা, সকালের নাস্তা বানাচ্ছি। এই বলে নিচের দিকে এক পলক তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, মা উঠেনি বাবা? আমিও, না, এখনো উঠেনি, তুমি চাইলে উঠাতে পারো। বৌমা বলল, মানে? আমি বললাম, না কিছু না, আমাকে 1 কাপ চা করে দিবে? আমি লিভিং রুমে বসছি, তুমি চা নিয়ে এসো বলেই লিভিং রুমে গিয়ে টিভিটা হালকা শব্দ দিয়ে খবর চালু করলাম। গতদিনের মতো আজকেও একটি ঘটনা ঘটালাম। মনে হচ্ছে ধীরে ধীরে কাজ হবে। নাস্তা শেষ করে আমি উঠে রুমে গিয়ে টিভিটা চালালাম। হঠাৎ লিজার শাশুড়ি এসে বলল, বাজারে তো কিছুই নাই, একটু গিয়ে নিয়ে এসো। আমি ব্যাগটা নিয়ে নিচে নামলাম। রাস্তায় এক বয়স্ক রিকশাওয়ালা দাঁড়িয়েছিল, চেহারায় শান্ত একটা ভাব। বয়স হবে 40-45-এর মতো। নাম বলল জোসেম। ওর রিকশায় চড়ে বাজারে চলে গেলাম। বাজার করতে করতে সময় লেগে গেল 1.5 ঘন্টা মতো। সব কেনাকাটা করে বাড়ি ফিরলাম। উপরে উঠে কলিং বেল দিলাম। বৌমা দরজা খুলে দিল। একটু ক্লান্ত দেখাচ্ছিল ওকে। আমি ঢুকতে ঢুকতে বললাম, তোমার শাশুড়ি কই? ও হেসে বলল, পাশের বাসায় গেছে। আমি বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে বসে পড়লাম মেঝেতে। বৌমা উবু হয়ে বসে ব্যাগ খুলে একে একে সব বাজার বের করছে। আমি চুপচাপ তাকিয়ে দেখছিলাম। এমন সময় গাছের ডাবের দিকে খেয়াল করলাম। দারুণ সুস্বাদু হবে। বৌমা বলল, বাবা, আপনি বসেন, আমি পানি এনে দিচ্ছি। আমি মৃদু হেসে বললাম, এখন খাবো না বৌমা। ও কিছু না বলে নিচু হয়ে আবার বাজার গোছাতে লাগলো। আমি নীরব হয়ে শুধু তাকিয়েছিলাম। ঠিক তখনই বাইরে থেকে দরজায় শব্দ হলো, রুকসানা ফিরেছে। আমি একটু অপ্রস্তুত হয়ে চেয়ার টেনে উঠে দাঁড়ালাম। বৌমা তাড়াতাড়ি সব ঠিক করে নিয়ে স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। রুকসানা এসে বলল, আজকেও বান্ধবীদের বাড়িতে ঘুরতে যাবে। আমি ভাবলাম, আরে ব্যাস, এই তো মক্ষম সুযোগ। দুপুরের দিকে রুকসানা বেরোলো। আমি লিভিং রুমে বসে টিভি দেখছি। ওদিকে বৌমা বলল, আমি বাথরুমে গোসল করতে যাচ্ছি। গোসল করতে করতে পা স্লিপ করে আমি পড়ে গেলাম। আমার পায়ে অল্প একটু ব্যথা লাগলো। ব্যথাটা খুব একটা বেশি ছিল না। আমার পড়ে যাওয়ার শব্দে আমার শ্বশুর ছুটে বাথরুমের কাছে এসে বললেন, সব ঠিক আছে তো বৌমা? আমি বললাম, না বাবা, আমি পা স্লিপ করে পড়ে গিয়েছি, ব্যথায় উঠছোতে পারছিলাম না। এদিকে জামাকাপড় হ্যাঙ্গারে রাখা। কোনো রকমে গামছা জড়িয়ে দরজা খুললাম। শ্বশুর দেখলেন যে আমি বাথরুমে চিত হয়ে পড়ে আছি। উনি তাড়াতাড়ি এসে আমাকে তুলে আস্তে আস্তে আমার ঘরে নিয়ে গেলেন। যাওয়ার সময় লক্ষ্য করছিলাম গামছা অগোছালো হয়ে আছে আর শ্বশুর আর চোখে আমার
দিকে তাকাচ্ছে। ঘরে নেয়ার পর জিজ্ঞেস করলেন, কোথায় ব্যথা লেগেছে? আমি বললাম, আমার খুব একটা লাগেনি, আর আমি এখন ঠিক আছি। উনি আবার জিজ্ঞেস করলেন। আমি খানিকক্ষণ চুপ থাকার পর বললাম, বাবা, আমার পা আর কোমরে ব্যথা লেগেছে। আমার কথা শুনে শ্বশুর বলল, দাঁড়, তোমার প্রাথমিক চিকিৎসা করাতে হবে। আমি মলম দিয়ে দিচ্ছি, তাতে ব্যথা কমে যাবে। তুমি চুপ করে শুয়ে থাকো। এই বলে শ্বশুর মলম এনে মালিশ করে দিচ্ছিল। আমি তখনও গামছা পরে আছি। শ্বশুর আস্তে আস্তে চিকিৎসা শুরু করল। আমি শুধু বলছিলাম, ইস, ব্যথা লাগছে, আস্তে চিকিৎসা করুন বাবা। এরপর শ্বশুর একটা ভ্যাসলিনের কৌটো নিয়ে আসলো। তারপর আবার চিকিৎসা শুরু করলো। ঘণ্টা খানেক পর আমার একটু সুস্থ লাগছিল। শ্বশুর বলল, আমার ছেলে বাড়িতে থাকলে তোমার এত কষ্ট হতো না। তবে আমার ছেলের পরিবর্তে আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। কিছুক্ষণ পর শ্বশুর আব্বা আমাকে আশীর্বাদ করলেন আর সব শেষে প্রসাদ দিলেন। আমি বললাম, আপনার তুলনা হয় না শ্বশুর আব্বা। আপনি আরেকটা কাজ করে দিন, ওই আলমারি থেকে আমাকে একটা ম্যাক্সি নামিয়ে দিন। সেই কখন থেকে গামছা পরে আছি। শ্বশুর আব্বা একটা ম্যাক্সি দিয়ে নিজের ঘরে চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নিলাম। সন্ধ্যার আগে শাশুড়ি মা এলো। আমার রুমে এসে বলল, তোমার জামাই মানে আমার ছেলে কিছু টাকা আর একটা ফোন পাঠাইছে বাড্ডায় এক লোকের কাছে, তুমি গিয়ে নিয়ে এসো। আমি অবাক হয়ে বললাম, একটু পরে তো সন্ধ্যা গেলে যাবে। এমন সময় শ্বশুর আব্বা আমার ঘরে এসে বলল, আমি যাব ওর সাথে, তাহলে তো সমস্যা হবে না। কথাটা শুনে আমি মুচকি হাসি দিলাম। আবার মনে হয় বুড়ো কিছু মতলব পাকাচ্ছে। আমি একটু তাড়াহুড়ো করে তৈরি হলাম, সাদা হাতাকাটা ব্লাউজ, গোলাপি শাড়ি, চুল বাঁধা। আমি আর শ্বশুর নিচে এসে দেখি জসিম কাকা রিকশা নিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে আকাশটাও কেমন মেঘমেঘ করছে। বৃষ্টি নামার আগে আমরা বেরিয়ে পড়লাম। বাড্ডায় পৌঁছতে বেশিক্ষণ লাগলো না। যার কাছ থেকে জিনিস নেওয়ার ছিল খুব ভদ্র মানুষ, ফোনটা দিয়ে দিলেন। এরপর এটিএম থেকে টাকা তুলে আবার রওনা দিলাম। সব কাজ শেষ করতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। রিকশায় উঠে পড়তেই টিপ টিপ করে বৃষ্টি নামল। আমার মন কেমন যেন অস্থির হয়ে আসছিল। একে বৃষ্টি, তার উপর এই দিকের রাস্তাটাও বেশি ভালো না, একদম ভাঙাচোরা রাস্তা। বৃষ্টির পানির কারণে রাস্তার খানাখন্দ বোঝা যাচ্ছে না। আচমকা রিকশা এক জায়গায় গর্তে পড়তেই আমরা দুজনেই একটু কেঁপে উঠলাম রিকশার ঝাঁকিতে। শ্বশুর সুযোগ বুঝে বলল, তুমি জাদুর লাঠি শক্ত করে ধরো, আমি গাছের ডাব ধরে রাখি। বৌমা বলল, ইস বাবা, কি করছেন, কেউ দেখলে ঝামেলায় পড়ে যাব। শ্বশুর বলল, কেউ দেখবে না বৌমা, তাছাড়া রিকশার পর্দার কারণে কিছুই বোঝা যাবে না, তুমি শুধু ওই দিকে মনোযোগ দাও। একটু পর বৃষ্টি আরও বেড়ে গেল, তাই জসিম কাকা রিকশা একপাশে রেখে একটা দোকানে আশ্রয় নিল। এদিকে আমি আর শ্বশুর রিকশার মধ্যে বসে আছি। প্রায় আধা ঘন্টার মতো শ্বশুর আব্বা গল্প করলেন, কিন্তু রিকশার মধ্যে খুব একটা সুবিধা পেলাম না। বৃষ্টি সামান্য কমার পর আমরা বাড়িতে চলে এলাম। বৃষ্টির কারণে জামা কাপড় কিছুটি ভিজে গিয়েছে। আমি দ্রুত বাথরুমে ঢোকে সব চেঞ্জ করে নিলাম। এরপর ব্লাউজ আর পেটিকোট ভালো করে বারান্দায় শুকাতে দিলাম। রাতে খাবার খাওয়ার সময় শাশুড়িমা বলল, পরশুদিন আমার ভাইয়ের ছেলের বিয়ে ঠিক হয়েছে, সেখানে দাওয়াত খেতে যেতে হবে। অনেক দূরের পথ, সেই কক্সবাজার, তাই আজকে থেকে